160cc বাইক মানি একটা ইঞ্জিন আর একটা এবিএস, এই ধারণাটাই এবার পাল্টে দিতে বাজারে বাজাজ পালসার নিয়ে আসছে N160 এই বাইকে এমন এমন ইলেকট্রনিক ফিচার দেওয়া আছে যা এতদিন আমরা দামি দামি এবং বড় বড় বাইকে দেখতে পেতাম। 4 valve ইঞ্জিন, ক্রল টেকনোলজি, ট্র্যাকশন কন্ট্রোল, ইলেকট্রনিক থ্রোটল বডি, 5-inch TFT ডিসপ্লে, যাতে আমরা গুগল ম্যাপসে টার্ন বাই টার্ন নেভিগেশন ফিচার পাবো। আর কি কি আপডেট নিয়ে আসবে এই বাইক, চলুন দেখে আসি এই ভিডিও। প্রথমে কথা বলবো আমরা ইঞ্জিন নিয়ে। এখানে বাজাজ পালসার তার পুরাতন N160 2 valve সিস্টেম বাদ দিয়ে একটি নতুন 164.5cc অয়েল কুলড সিঙ্গেল সিলিন্ডার 4 valve ইঞ্জিন ইন্ট্রোডিউস করেছে এবং এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ 18.5 PS এ পাওয়ার পাওয়া যাবে 9500 RPM এ এবং 14.4 নিউটন টর্ক পাওয়া যাবে 8000 RPM এ। এবং বাজাজ ক্লেম করতেছে যে 0 থেকে 60 স্পিড উঠতে মাত্র 4.5 সেকেন্ড সময় লাগবে। এখানে যে শুধু পাওয়ার বাড়িয়েছে ব্যাপারটা এরকম না, বাজাজ পালসার তাদের থ্রোটল সিস্টেমটাকে পাল্টে ফেলেছে এবং এখানে আসে সবচেয়ে ইন্টারেস্টিং ফিচারটা। এখন আমরা কথা বলবো ইলেকট্রনিক থ্রোটল বডি নিয়ে। কনভেনশনাল যে থ্রোটল সিস্টেম থাকে সেখানে আমাদের থ্রোটলের সাথে একটা মেকানিক্যাল ওয়্যার থাকে যেটা থ্রোটল বডির সাথে যে কানেক্টেড থাকে। যখনই থ্রোটল ঘোরাই এই মেকানিক্যাল ওয়্যারের মাধ্যমে সেই জোরটা যে পৌঁছায় থ্রোটল বডিতে এবং বাল্ব বা বাটারফ্লাইটা ওপেন হয় এবং ইঞ্জিনে যে ফুয়েল পৌঁছায় এবং সেই অনুযায়ী স্পিডটা তৈরি হয়। কিন্তু এখানে যে বাজাজ পালসার নতুন ইলেকট্রনিক থ্রোটল বডিতে ইন্ট্রোডিউস করেছে সেখান থেকে যখনই থ্রোটলটা ঘোরাবো তখন একটা ইলেকট্রনিক সিগন্যাল যেয়ে পৌঁছাবে ইসিউতে এবং ইসিউ সেই সেন্সরি ডাটায় এবং তার পাশাপাশি রাইডিং মোড কেমন, আরপিএম কত আছে, টেম্পারেচার কত আছে, স্পিড কত, সব কিছু মিলিয়ে একটা ম্যানেজেবল থ্রোটল রেসপন্স তৈরি করে এবং এটাই বাজাজ পালসার নতুন ইন্ট্রোডিউস করেছে। এখানে এই বাইকে 4টা রাইডিং মোড ইন্ট্রোডিউস করেছে বাজাজ পালসার: রোড, স্পোর্টস, রেইন এবং অফরোড। বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে রোড এবং রেইনটা খুব বেশি কাজে লাগে। যখনই বৃষ্টি হবে তখনই আপনি রেইন মোডটা চালু করবেন, আর এমনিতে যখন আপনি ট্রাফিকে চালাবেন, নর্মাল ডে টু ডে কমিউট করবেন, তখন আপনার রোড মোডটা চালু থাকবে। স্পোর্টস মোডটা যদি আমরা মাওয়া জিপিতে যাই তাহলে স্পোর্টস মোডটা কাজে লাগবে, অথবা 300 ফিটে মাঝে মাঝে মাওয়া জিপি করে অনেকে, বাট এখন তো মনে হয় ওখানে টিআইএম আমরা দেওয়া শুরু হয়ে গেছে। এই রাইডিং মোডগুলো শুধু শো অফ করার মতো ফিচার না, যদি সঠিকভাবে ক্যালিব্রেট করা থাকে তাহলে থ্রোটল রেসপন্সকে পরিস্থিতি অনুযায়ী ম্যানেজ করার একটা প্র্যাকটিক্যাল অ্যাডভান্টেজ পাওয়া যায়। বিশেষ করে যারা নতুন রাইডার তারা যদি বৃষ্টির দিনে রেইন মোডটাকে চালু করে রাখে সেক্ষেত্রে একটা সফটওয়্যার থ্রোটল রেসপন্স তারা কাজে লাগাতে পারে, যেটা তাদেরকে একটা কনফিডেন্স দিবে। এবার কথা বলবো একটা গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে, সেটা হচ্ছে ক্রল টেকনোলজি। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা অহরহ জ্যামে পড়ি, বাম্পার টু বাম্পার আমাদের গাড়ি চালাতে হয়, স্টপ অ্যান্ড গো ট্রাফিকে আমাদের গাড়ি চালাতে হয়। সেই ক্ষেত্রে ক্রল টেকনোলজিটা কী করবে, আমরা কনভেনশনাল কী করি, একটু ক্লাচ ছাড়ি, একটু থ্রোটল দেই, আবার ব্রেক চাপি, এই করতে করতে 30-40 মিনিট একদম শরীর হাঁপায় যায় গরমের মধ্যে। এবং যখনই আমরা এই কাজটা করি তখন কিন্তু বাইক একটা ঝাঁকুনি দেয়, মাঝে মাঝে ঝাঁকুনি দেয়। ওই ঝাঁকুনিটাকে অ্যাভয়েড করার জন্য ক্রল টেকনোলজি একটা ম্যানেজেবল থ্রোটল রেসপন্স এবং স্মুদার রাইডের এক্সপিরিয়েন্স দেয়। ক্রল টেকনোলজিটা লো স্পিড বিহেভিয়ারকে আরও বেশি ম্যানেজেবল করার জন্যই দেওয়া হয়েছে। ভিডিওর মাঝখানে এখানে বলে রাখতে চাই যে বাজাজ পালসার এখানে আসলে 2 ধরনের ভেরিয়েন্ট ইন্ট্রোডিউস করেছে। এর মধ্যে একটা হচ্ছে বেস ভেরিয়েন্ট আর একটা হচ্ছে প্রিমিয়াম ভেরিয়েন্ট। N160S হচ্ছে প্রিমিয়াম ভেরিয়েন্ট এবং N160S অর্থাৎ শুধু সিঙ্গেল এস সেটা হচ্ছে বেস ভেরিয়েন্ট। এতক্ষণ যে ফিচারগুলো বলে আসছি সেক্ষেত্রে কোনো ধরনের পার্থক্য ছিল না, বাট এখন থেকে যে ফিচারগুলো বলবো সেখানে মোটামুটি 2টা বাইকের মধ্যে পার্থক্য থাকবে। এখন কথা বলবো ডিসপ্লে কনসোল নিয়ে। প্রিমিয়াম ভার্সনে একটি 5 ইঞ্চের TFT ডিসপ্লে কনসোল দেওয়া থাকবে যেখানে ব্লুটুথ এবং ওয়াইফাই কানেক্টিভিটি পাবেন। তার পাশাপাশি গুগল ম্যাপসের টার্ন বাই টার্ন নেভিগেশন সিস্টেমটা পাবেন, যেটা আপনি বেস ভেরিয়েন্টে পাবেন না। বেস ভেরিয়েন্টে দেওয়া থাকবে এতে 5 ইঞ্চের এলসিডি ডিসপ্লে। বাকি ব্লুটুথ এবং ওয়াইফাই কানেক্টিভিটি ঠিকই পাবেন, বাট গুগল ম্যাপসের নেভিগেশনটা পাবেন না। এছাড়া ডিসপ্লেতে আমরা রাইডিং মোড, সেটিংস এবং অন্যান্য যে স্পিডোমিটার, ওডোমিটার, আমরা যদি পাসিং দিই সেই পাসিংয়ের সিগন্যাল এভরিথিং দেখা যাবে। এবং বাম দিকে যে চাপাটা থাকবে সেই চাপার 4টা বাটন আছে, সেই 4টা বাটন দিয়ে আপনি এই ডিসপ্লেটা কন্ট্রোল করতে পারবেন। এখন আরেকটা বড় ইলেকট্রনিক ফিচার ট্র্যাকশন কন্ট্রোল নিয়ে কথা বলবে। ট্র্যাকশন কন্ট্রোল প্রিমিয়াম ভেরিয়েন্টে পাওয়া যাবে, বেস ভেরিয়েন্টে পাওয়া যাবে না। ট্র্যাকশন কন্ট্রোল বলতে কী বোঝায়, আপনি যখন এক্সিলারেশন দিবেন তখন রেয়ার হুইলের অ্যাভেলেবেল গ্রিপের তুলনায় যদি স্পিন বেশি করে সেটাকে আপনার সিস্টেম ইঞ্জিন টর্ক ম্যানেজমেন্টের মাধ্যমে কন্ট্রোল করাটাকে বলে ট্র্যাকশন কন্ট্রোল। বাংলাদেশের মতো রাস্তায়, বিশেষ করে ভিজা রাস্তায় বা স্লিপারি রাস্তা বা স্লিপারি সারফেস যেখানে পেইন্টেড রোড মার্কিংস দেওয়া আছে, এইসব রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু চাকা স্লিপ করে, সেক্ষেত্রে ট্র্যাকশন কন্ট্রোলটা খুব কাজে লাগে। আর একটা জিনিস হচ্ছে কি, ট্র্যাকশন কন্ট্রোল কিন্তু কোনো ম্যাজিক না। আপনি যদি অ্যাগ্রেসিভ রাইডিং করেন ভিজা রাস্তায় তাহলে কিন্তু ফিজিক্সকে আপনি হারাতে পারবেন না, আপনি ঠিকই অ্যাক্সিডেন্ট করবেন।
সেক্ষেত্রে একটু কনজারভেটিভ ওয়েতে চালাতে হবে। এবার কথা বলবো সাসপেনশন নিয়ে। এই সাসপেনশন বেস ভেরিয়েন্ট এবং প্রিমিয়াম ভেরিয়েন্টই একই। আগে যে আমাদের M160 ছিল সেটাতে 33 mm এর ডায়ামিটার দেওয়া ছিল সাসপেনশনে, বাট এখন যে নতুন যেটা দেওয়া হবে সেটা হচ্ছে 37 mm এর, অর্থাৎ 4 mm বেড়ে গেল। সেক্ষেত্রে হবে কি, কর্নারিংয়ের ক্ষেত্রে এবং ফ্রন্ট এন্ড রিজিডিটি এটা বেড়ে যাবে চেসিসে, সেক্ষেত্রে কন্ট্রোলিং অনেক বেটার হবে। আর এটা কিন্তু গোল্ডেন কালারের, যেটা আমার চরম ভালো লাগে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করি, আমাদের ভাঙাচোরা রাস্তা, হঠাৎ করে কিছু ব্রেকার চলে আসে যেগুলি মার্কিং দেওয়া থাকে না, সেই ক্ষেত্রে কিন্তু এই টাইপের ইউএসডি সাসপেনশন কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে বেশ সাহায্য করে। এবার চলে আসবো আমরা ব্রেকিং নিয়ে। ব্রেকিংয়ে কিন্তু একটা বড় পরিবর্তন আনা হয়েছে। দুইটা ভেরিয়েন্টেই সামনে আগের N160 তুলনায় 20 mm বাড়িয়ে 300 mm এর ডিস্ক দেওয়া হয়েছে এবং ডুয়েল পিস্টন ক্যালিপার দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কিন্তু ফ্রন্টে বেশ ভালো একটা ব্রেকিং পাওয়ার পাওয়া যাবে। বাট বেস ভেরিয়েন্টে কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস নাই, সিঙ্গেল চ্যানেল এবিএস, এবং প্রিমিয়াম যে ভার্সনটা সেটাতে আপনার ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কিন্তু কিছুটা পার্থক্য তো আপনারা পাবেনই, এবং বেস ভেরিয়েন্টের থেকে আমি বলবো অবশ্যই প্রিমিয়াম ভেরিয়েন্টে একটু ব্রেকিং পাওয়ারটা বেটার পাওয়া যাবে। এখন কথা বলবো হচ্ছে ছোট ছোট দুইটা ফিচার কিন্তু খুব কাজের, সেটা বেস ভেরিয়েন্টে দেওয়া নাই বাট প্রিমিয়াম ভেরিয়েন্টে আছে। সেটা হচ্ছে ক্লাচ লিভার এবং ব্রেক লিভারে অ্যাডজাস্টার দেওয়া আছে, 5 লেভেল অ্যাডজাস্টমেন্ট করা যাবে। এতে সুবিধা কি, আমাদের এক একজনের হাতের সাইজ কিন্তু এক এক রকম। সেই ক্ষেত্রে আপনি আপনার হাতের সাইজ অনুযায়ী আর্গোনমিক্যালি জিনিসটাকে অ্যাডজাস্ট করে নিয়ে আসতে পারবেন, কাছে আনতে পারবেন, দূরে নিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু একটা বিশাল অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছে। আর বেস ভেরিয়েন্টে আমাদের গতানুগতিকভাবে যেভাবে ব্রেক লিভার থাকে, জাস্ট ক্লাচ লিভার থাকে, ওইটাই দেওয়া আছে, কোনো অ্যাডজাস্টার দেওয়া নেই। রেয়ার ডিস্ক কিন্তু দুইটারই একই, 230 mm এর রেয়ার ডিস্ক দেওয়া হয়েছে। এখন কিছু গুরুত্বপূর্ণ ফিচার আমরা এক নজরে দেখে নেব, যেমন সিট হাইট, হুইল সাইজ, বিভিন্ন জিনিস। বেস ভেরিয়েন্টে এবং আপনার প্রিমিয়াম ভেরিয়েন্টে দুটাতেই 17 ইঞ্চির আপনার হুইল সাইজ দেওয়া হয়েছে, দুটাতেই অ্যালয় হুইলস। বাট বেস ভেরিয়েন্টে ব্ল্যাক কালারের আপনারা নর্মাল, যদি বলি নর্মাল কোনো আলাদা গ্রাফিক্স ছাড়াই অ্যালয় হুইল পাবেন। বাট প্রিমিয়াম ভেরিয়েন্টে একটা স্পোর্টি লুক, লাল রঙের, যেটা আমি ব্ল্যাকটার কথা বলছি, লাল রঙের অ্যালয় হুইল দেওয়া আছে, যেটা দেখতে অনেক বেশি স্পোর্টি লাগে এবং অ্যাগ্রেসিভ লাগে। বেস ভেরিয়েন্ট এবং প্রিমিয়াম ভেরিয়েন্ট বোথ বাইকে কিন্তু এমআরএফ এর টায়ার দেখা যাবে, বাট এই ক্ষেত্রে বেস ভেরিয়েন্টে কিন্তু নর্মাল টায়ার থাকবে, প্রিমিয়াম ভেরিয়েন্টে কিন্তু রেডিয়াল টায়ার দেখতে পাবো আমরা। আর ফ্রন্ট টায়ারের সাইজ থাকবে হচ্ছে 180/17 এবং রেয়ার হুইলের সাইজ থাকবে হচ্ছে 130/70/17। সিট হাইট এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স দুইটা বাইকেরই সেম, 795 হচ্ছে আপনার সিট হাইট এবং 165 হচ্ছে আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স। গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা ঢাকার রাস্তার জন্য যথেষ্ট, এবং দুটাতেই 14 লিটারের ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমি সবসময় পালসারের এই জিনিসটা পছন্দ করি যে আমাদের বাইকে মাত্র 12 লিটার, বাট ওদের ট্যাঙ্কিতে 14 লিটারের জায়গা থাকে, সেক্ষেত্রে ট্যুরে গেলে কিন্তু এটা বেশ কাজে লাগে। বেস ভেরিয়েন্টে দেখা গেছে যে আগের যে N160 সেম একই রকমই ওজন রয়ে গেছে, 151 কেজি। বাট প্রিমিয়াম ভেরিয়েন্টে কয়েকটা ভিডিও আমি ঘাটাঘাটি করে দেখলাম যে 158 কেজির মতো ওটার ওজন থাকবে। আর একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে বেস ভেরিয়েন্ট এবং প্রিমিয়াম ভেরিয়েন্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে সিটের সেটিংসের ক্ষেত্রে। বেস ভেরিয়েন্টে সিঙ্গেল সিট দেওয়া আছে, আর প্রিমিয়াম ভেরিয়েন্টে আপনি স্প্লিট সিট দেখতে পাবেন, যেখানে আসলে একটু অ্যাগ্রেসিভ লুক দেখা যাবে। আর গ্র্যাব রেলের কথা যদি বলি, বেস ভেরিয়েন্টে কিন্তু কানেক্টেড গ্র্যাব রেল দেখতে পাবেন, ঠিক সেখানে প্রিমিয়াম যে ভেরিয়েন্টটা, সেখানে কিন্তু আপনি যে খোলা, যে আমরা সিংয়ের মতো যেটা দেখি, সেরকম আপনি গ্র্যাব রেল দেখতে পাবেন। N160 যেমন ছিল ঠিক একই রকম N160 যে নতুন যে ভেরিয়েন্টগুলো, দুটাতেই ওই প্রজেক্টর হেডল্যাম্প দেওয়া এবং আপনার এলইডি ইন্ডিকেটরস দেওয়া আছে, বেশ সুন্দর, খুবই ভালো লাগে এটা। বাট ডিআরএলসের ক্ষেত্রে একটা পার্থক্য যেটা দেখতে পেলাম, সেটা হচ্ছে বেস ভেরিয়েন্টের থেকে প্রিমিয়াম ভেরিয়েন্টের ডিআরএলসগুলো একটু বেশি জ্বলে, একটু আলোর তীব্রতাটা একটু বেশি। আপনি প্রিমিয়াম ভেরিয়েন্টে কিন্তু গ্রাফিক্সটা দেখতে পারবেন 3D প্রিন্টেড, ঠিক একই জায়গায় বেস ভেরিয়েন্টে কিন্তু আপনি 3D প্রিন্টেড কোনো গ্রাফিক্স দেখবেন না, নর্মাল গ্রাফিক্স থাকবে। আর টেল লাইটের দিকে যদি যাই, টেল ল্যাম্প কিন্তু যে আমাদের প্রিমিয়াম ভেরিয়েন্টটা থাকবে সেটাতে কিন্তু ফুললি স্পোর্টই থাকবে, সেখানে বেস ভেরিয়েন্টে কিন্তু টেল ল্যাম্পটা খুব সাধারণ লুক দেওয়া হয়েছে। তাহলে কি বাজাজ N160 বাংলাদেশের ক্ষেত্রে শুধুই কি একটা পাওয়ারফুল বাইক যেটা 18.5 FPS দিয়ে যাবে, খালি কি খাড়া টানাটানির জন্যই কি বাইকটা আসতেছে? ব্যাপারটা কিন্তু এরকম না। এর মধ্যে যে ইলেকট্রনিক ফিচারগুলো দেওয়া হয়েছে, যেমন ইটিবি, ক্রল টেকনোলজি, ট্র্যাকশন কন্ট্রোল, আপসাইড ডাউন 37 এর যে ফর্ক, 300 এর যে ব্রেকিং পাওয়ার, তারপর 4 ভালভ ইঞ্জিন, সব কিছু মিলে কিন্তু একটা কমপ্লিট, একটা কম্প্যাক্ট একটা প্যাকেজ। এটা কিন্তু শুধু আপনাকে যে একটা গতি দিবে, পাওয়ার দেবে এমন না, পারফেক্টলি সুন্দর একটা ব্রেকিং এক্সপিরিয়েন্স দেবে।
এতগুলো ফিচার দিয়ে আপনার রাইডিং এক্সপিরিয়েন্সটাকে কিন্তু আরও টেকনোলজিক্যালি অ্যাডভান্স করার চেষ্টা করা হয়েছে। এখন আসতেছে মোস্ট ইম্পর্টেন্ট পার্টে। আপনাদের মতে AN160SS প্রিমিয়াম ভার্সন এবং AN160S বেস ভার্সন দুইটার প্রাইস কত হওয়া উচিত? যেখানে ইন্ডিয়ায় বেস ভার্সনের প্রাইস 1,33,000 সামথিং এবং প্রিমিয়াম ভার্সনটার দাম 10,000 বেশি, 1,43,000 পয়েন্ট সামথিং। তো বাংলাদেশে যদি আনেন সেক্ষেত্রে এটার প্রাইস কত হওয়া উচিত প্লিজ কমেন্টে জানাবেন। আর একটা জিনিস, এতগুলো যে ইলেকট্রনিক ফিচার এগুলো কি শুধু শো অফ, নাকি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এটা খুব কাজে লাগবে প্লিজ কমেন্টে জানাবেন। এবং অবশ্যই নাফিজ 85 ব্লগ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন। আর এরকম ভিডিও আরও দেখতে অবশ্যই চোখ রাখুন নাফিজ 85 ব্লগস। আসসালামু আলাইকুম।